স্বাগতম। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তমনস্কদের জন্য। আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। আঁধারের ডাকের সমস্ত আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং injurious to health. দূর, তুমি যাও তো, শুধু আজে বাজে কথা। আজে বাজে নয়, এসব খুব কাজের কথা। হোক, আমি শুনবো না। যখন যা হওয়ার তখন তাই হবে। এখন একটা ইঁটও গাঁথতে পারলো না, অথচ শখ দেখো না। আমি জানি তোমার যত বাড়াবাড়ি সব মুখেই। এই চ্যাটাং চ্যাটাং কথা বলবে না। মুখে বাড়াবাড়ি মানে? জানো, আমি বলেছি বাবাকে, বাবাও রাজি হয়েছে। শুধু ওই বুড়োটা। বাড়ির কথা আমি শুনতে চাই না। আমার বাড়িতে রোজ কথা হচ্ছে। বেশি সময় নেই, আমি কিন্তু এই বলে রাখছি। সুমন সরস্বতীর হাত ধরে বসেছিল, এবার হাতটা ছেড়ে দিল। কি করছো নাকি? ছাড়ো, আরে কেউ দেখে নেবে। বনতুলসীর আড়ালে আছে জোড়া পুকুরের দুটো পার, আর একটা পারে তাল গাছ ভরা। ওদিকে কেউ আসে না। যেদিক দিয়ে মানুষ যাতায়াত করে সেই দিকে আছে মুরালি। মশা কামড়াচ্ছে তাকে, কিন্তু চাপড় মারছে আস্তে আস্তে। তার দাঁতে দাঁত ঘষে মনে মনে বলছে, তোর শালা বন্ধুটা না একদম ভালো না। ও করবে পিরিত, আর আমি এখানে বসে বসে মশার কামড় খাবো। তুর এতক্ষণ কি ধরে কি যে করছে জানি না। দিব্যি নদীর ধারে তো দেখা হয়, এই জঙ্গলের মধ্যে এসে যত ফষ্টি নষ্টি। মুরালির বীরবিরানি ওদের কানে পৌঁছায়নি। এই একবার একবার আর একবার একবার বলে বলে অনেকবার হয়েছে, আর হবে না। দেখছি কেমন না হয়। বলে সুমন আরেকবার জোর করে জড়িয়ে ধরল সরস্বতীকে। সরস্বতী চেষ্টা করে, কিন্তু সামলাতে পারে না মোটেই। ওর মা মাঝে মাঝে অদ্ভুতভাবে ওকে দেখে। আজকাল মুখের উপর কিছু বলে না ঠিকই, কিন্তু সরস্বতী বোঝে। বদনটা তো চোখে পড়ার মতোই। সময়টা ভালো নয়, কিন্তু এই গোয়ারটা শুনলে তবে তো। সুমন খুশি হয়ে ছেড়ে দিল। সরস্বতী বুকের আঁচল ছড়িয়ে দিয়ে বলল, আমি কাল থেকে আর আসবো না। অসভ্য কোথাকার। তোমারই হবু বর, তুমি সভ্য করে রাখতে পারোনি, কি আর করা যাবে। বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো সরস্বতীর মুখের দিকে। সরস্বতী এই চোখ দুটোকে বড্ড ভয় পায়। দুর্ঘটনার প্রথম ইঙ্গিত এই চোখ থেকেই তো আসে। আমি এখন যাই। বলে সরস্বতীর সামনে পা বাড়ায়। সুমন আর বাধা দেয় না। শুধু যখন সরস্বতী অনেকটা দূরে চলে গেছে, তখন পিছন থেকে বলে, কাল মেলা বসবে বিকেলে। গভীর রাতের অন্ধকার অশরীরী আতঙ্ক বয়ে এনেছে। পৃথিবীর পেটের ভিতর পাতালে যারা ঘুমিয়ে থাকে, এখন তাদের জাগার সময়। গ্রামের প্রতিটা ঘরে আলো নিভে গেছে। একটা কুকুরছানা কোথায় যেন পড়ে পড়ে করুণভাবে কাঁদছে। একজোড়া কাল পেঁচা এই গভীর অন্ধকারের মধ্যে মারামারি করতে করতে ডানা ঝাপটে উড়ে গেল। বাঁশবাগানের ভেতর কেমন যেন খসখস শব্দ হচ্ছে। কেউ কি মাথার দিকে পা আর পায়ের দিকে মাথা করে উল্টো হয়ে লম্বা বাঁশের ডগা থেকে নেমে এসে মাটিতে পড়ে থাকা শুকনো পাতার উপর ঘষে ঘষে এগিয়ে আসছে? কে এসে? কে যাচ্ছে অমন করে? আজ কার জীবনের শেষ দিন? রাতের প্রশ্নরা উত্তরের অপেক্ষা করছে। একটা হুলো বিড়াল তীব্র কামনায় হঠাৎ কাতরে উঠল। খুব মিঠা আতরের গন্ধে
দরজা জানালা বন্ধ ঘরটা ভরে আছে। কাঁচা চুনের গন্ধ মিশে যাচ্ছে আতরের গন্ধে। নতুন বউটার গায়ে কাঁচা হলুদের বিয়ে বিয়ে গন্ধ এখনো মেলায়নি। বরকনে জোরে যাবে দুদিন পর। বলতে গেলে এখন কাঞ্চন ফুলের একটা একটা পাপড়ি ফুটছে প্রতিদিন। চুরি বালার নুপুরের শব্দ রিমঝিম করে বাজছে। তোমার গাল দুটো খুব নরম, শুধু ইচ্ছে করে আদর করি। তোমার এইরকম ইচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে, এখন ঘুমাও তো। হালকা রাগ দেখিয়ে ওপাশ ফিরে শুতে যায় সরস্বতী। সুমন আবারও তাকে আলতো করে কাছে টেনে নেয়। মেয়েটার সিঁথির সিঁদুর গালে কপালে ছড়িয়ে গেছে। মোমবাতিটা জ্বলে জ্বলে এবার ফুরিয়ে যাওয়ার মুখে। সেই আলোতেও লজ্জা পেল সরস্বতী। সুমনের কানের কাছে মুখ এনে বলল, মোমবাতিটা নিভিয়ে দাও। সুমন অল্প একটু সরে এলো, ফু দিল মোমের উপর। তারপর সরস্বতী নরম দুটো হাত দিয়ে জড়িয়ে ধরল সুমনকে। লুকিয়ে চড়িয়ে ছোঁয়ার মতো নিষিদ্ধ ছোঁয়া নয়, নিজের করে কাছের করে নেওয়া গভীর ছোঁয়া ছিল। আমার সোনা বউ বলে সুমন সরস্বতীর লজ্জা বাড়িয়ে দিল। আবার লজ্জা পেয়ে মেয়েটা তীর তীর করে কাঁপছে। সুমন এবার শক্ত করে জড়িয়ে ধরল ওকে। অন্ধকারে অনেক দিনের অপেক্ষা সুখের আদল পেল। মনে মনে সুমন বলল, এমন একটা রাতের স্বপ্ন সেই কত দিনের। যাক, শেষ অবধি সব ল্যাটা চুকিয়ে বিয়েটা তো হলো। সুমনের মনের কথা বোধহয় কানে গিয়েছে কারোর। সে মুখ ভেঙিয়ে বোধহয় খুব কাছ থেকেই বলে উঠল কথাটা, বিয়ে হবে, শ্রাদ্ধ হবে তোদের। যতই স্বপ্ন দেখো, বিয়েটি আর হচ্ছে না। কালিন্দী যতদিন আছে ততদিন নতুন ঘর উঠবে নে, এই কথা মনে রেখো। আমি আজ ওই শালি হারামজাদি বুড়িকে জ্যান্ত পুড়িয়ে মারবো। মাটির তলা থেকে তুলে এনে ওকে জ্বলন্ত চিতায় ছুঁড়ে ফেলে দেব। শালি অনেক জ্বালিয়েছে, আর নয়। বলে গ্রামের উত্তর দিকে ছুটে চলল সুমন। আরে আরে তুই কি পাগল? আরে ভাই কথা শোন, ওদিকে যাস না। পিছন থেকে মুরালি চিৎকার করে বারণ করল। এগিয়েও এলো সে কিছুটা, কিন্তু ততক্ষণে নাগালের বাইরে বেরিয়ে গেছে সুমন। এসেছিস তুই, এসেছিস? আয় আয়, আমি তো তোর জন্যই অপেক্ষা করেছি রে। আয় আয়। হারামজাদি শয়তানি বুড়ি, তোর খুব বার বেড়েছে না? একবার মরেও আশ মেটেনি। তোকে আমি আবার মারবো। তোর গলায় ফাঁসির দড়ি নাচছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই তো তোর মাথা এত গরম। আবার সেই কথা হারামজাদি বুড়ি? এই তোর মুখ ভেঙে যাক, তোর যাতে এই মুখ থেকে আর একটাও কথা না বেরোয়। সব জানতা বুড়ি। হ্যাঁ, এত বড় একটা আদলা ইট ছুঁড়ে মারলাম, তাও বুড়িটার মুখে লাগলো না। ঠিক আছে তবে এই নে। বলে সুমন একটা পাথর ছুঁড়ে মারল। এবার সেটা বুড়ির কপালে লাগার কথা, যে কপালটা আজ থেকে 3 দিন আগে একটা লোহার হাতুড়ি দিয়ে মেরে মেরে নিজের হাতে থেঁতলে দিয়েছিল সময়। কিন্তু সেই কপালেও আজ আর কোনো আঘাত লাগলো না। বুড়ির হাসি লাগাতার চলছে। চুপ কর বুড়ি, চুপ কর। আমি আর শুনতে পারছি না তোর হাসি। চুপ কর তুই। চুপ করবি না তুই হাসি থামাবি না? তাহলে তোকে আমি ঘাড় ধরে টানতে টানতে নিয়ে চলে যাব। চল তোকে নিয়ে যাব। আমি তোর জন্য নিজের হাতে চিতা সাজাবো এবার। আমার আর কোনো ভয় নেই, যা হওয়ার হোক।
তোকে মেরে তারপর আমি মরবো। চল বুড়ি চল। তাই আয় না, আয়, আমায় নিয়ে চল। সুমনকে আগুনের চেয়েও বেশি তাপে পোড়াচ্ছে এই বুড়ির খ্যাকশিয়ালি হাসিটা। সুমন এক লাফে তার কাছে গিয়ে বলল, তাকে সে এতক্ষণ দেখতে পারছিল, কিন্তু এ কি? আমাকে তুই মেরে ফেলতে পারবি না বুড়ি, তোর ছলাকলা আমি মানি না। ডাইনি বুড়ি, আমি তোকে ভয় পাই না। তুই কি ভাবছিস আমি তোর এসব চালাকি সহ্য করব? না, করব না। আমি এখান থেকে একবার বাড়ি যাই, তারপর ছড় আমাকে ছেড়ে দে। কেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিস? সরস্বতী অপেক্ষা করে আছে আমার জন্য, তোর সাথে আমি যাব না। ছাড় আমাকে ডাইনি, আমি বাঁচবো, আমায় বাঁচতেই হবে। না না, আমি যাব না। ছাড় আমায়, ছাড় বুড়ি, ছাড়। মুরলি, তুই আমায় বাঁচা। এই বুড়িটা আমাকে মাটির তলায় নিয়ে চলে যাচ্ছে। বাঁচা। কিন্তু কেউ তাকে বাঁচানোর আগেই মাটিতে গলা পর্যন্ত তলিয়ে গেল সুমন। মরে যেতে যেতেও তার কানে বুড়ির হাসি বাজতে থাকলো। কাকিমা, কাকা, ও কাকা, দরজা খোলো গো কাকিমা। কে আবার এত রাতে ডাকছিস রে? কানাই উঠে এসে দরজাটা খুলে দিল। কিরে মুরালি, তুই আবার এত রাতে কি করছিস? এই রাত বেরিতে তুই বাড়ি থেকে বেরিয়েছিস বা কেন? আরে বাবা, দেখছিসই তো গোটা গ্রাম জুড়ে কি হচ্ছে। কাকা, সুমন। সুমনের আবার কি হয়েছে? আরে সুমন তো ঘরে, তাকে তো আমি দরজায় তালা দিয়ে রেখেছি। না, সুমন ঘরে নেই। সুমন শ্মশানের দিকে চলে গেছে, আমায় ডাকতে গিয়েছিল। মুরালির মাথার কাছের জানালার বাইরে থেকে ঘা পড়ে হঠাৎ। মুরলি, আমি সুমন। বুড়িটা আমায় জ্বালাচ্ছে। তুই দরজা খুলে বাইরে আয় ভাই, বাইরে আয়। আমি বাইরেই দাঁড়িয়ে আছি। কিন্তু তুই এত রাতে বাইরে বেরিয়েছিস কেন? তুই জানিস না রাতে গ্রামে কি হয়? হ্যাঁ, যাই হোক, আমি জানতে চাই না। আগে ওই বুড়িটাকে আমি নিকেশ করে দিয়ে আসবো, তারপর। না, আমি বেরোবো না। তুই চলে যা এখান থেকে। মুরালির মনে হয় এই হয়তো সুমনের গলা নকল করে তাকে ডাকতে এসেছে কোনো এক অপদেবতা, যাকে বলা হয় নিশি। রাত বিরেতে সে শিকার করতে আসে। তার ডাকে দরজা খুলে বেরোলেই, না, আমি যাবই না। আমি যাব না। তুই যা। পাগলের মতো সুমন হেসে ওঠে। তুই আমাকে বিশ্বাস করছিস না? কি ভাবছিস আমি নিশি? ভাই, আমি সুমন। তুই জানলাটা খুলে একবার দেখ। মুরালি আর থাকতে পারে না, বন্ধুর গলায় গলে যায়। জানালাটা খুলে দেয় সে। শুক্লপক্ষের আধখানা চাঁদ। সত্যি সুমন দাঁড়িয়ে রয়েছে একটা হাফ প্যান্ট পরে। কিরে, এবার বিশ্বাস হলো? কিন্তু তুই এখন কোথায় যাবি? হ্যাঁ, কেন? ওই বুড়িটা যেখানে আছে সেখানে যাব, না হলে ওকে মারবো কি করে? সুমন, তুই কি ভুলে গেছিস? বুড়িটা তো বেঁচে আছে। বুড়িটা বেঁচে আছে। ও মরেনি, ও মানুষ নয়, ডাইনি। সেই জন্যই মাটির তলায় পুঁতে দেওয়ার পরেও মরেনি। তুই আয়, আজ আমি ওকে পুড়িয়ে মারবো। চোখের সামনে ছাই হয়ে যাবে, তবেই আমার জ্বালা জুড়বে। কি হলো, আয়। না মানে বাড়িতে তো কেউ। আরে, তোর ভয় পাচ্ছে তাই তো? ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, একাই যাচ্ছি। না, দাঁড়া, আমি যাব, দাঁড়া। মুরালি চুপি চুপি বেড়া ডিঙিয়ে
বাইরে বেরিয়ে আসে। যতই হোক পাপটা যখন একসাথে করেছে, তখন ভোগান্তির বেলায় সে গা বাঁচাবে কি করে? হ্যাঁ, চল চল যাই। আজ সেই সব জানতা বুড়ির পিন্ডিটা চটকে দিয়ে আসি, একেবারে শেষ করে দিয়ে আসি। তুই জানিস ও আমাকে ভয় দেখাচ্ছে, আমায় কত কিছু বলছে, কত ব্যঙ্গ করছে। সুমনের কথাবার্তা সত্যি ফালতু বলে মনে হচ্ছিল মুরালির, কিন্তু কি আর করবে? মাঝরাতে নিশুতি গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটার সময় সঙ্গীর কথায় অবিশ্বাস করা যায় না, বিশেষত এই রকম সময়ে। এই গ্রামে আজ 3 দিন হলো সাংঘাতিক দুঃসময় যাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো বাড়ি থেকে উদ্ধার হচ্ছে মৃত পশু এবং মানুষের শরীরের হাড়গোড়। আর কোথা থেকে কে জানি একটা বিরাট মাপের শকুনি চক্কর কাটছে সারাদিন গ্রামের মাথার উপর। বেশ কিছু মানুষ এরই মধ্যে রক্ত বমি করতে শুরু করেছে। বিশেষত গোয়ালে বাঁধা গরুগুলো বড্ড বেয়াদপি করছে। যখন তখন তারা পাগলের মতো হাঁকডাক করছে, দড়ি ছিঁড়ে যেন কোথায় পালিয়ে যেতে চাইছে। সন্ধে হলে ঘটছে আর এক ঘটনা। এই তো গতকাল মধুবাগদির ঘরে পাওয়া গেল মরা বিড়ালটা। মধুর বউ বলল, বিশ্বাস করেন আপনারা, আমি তখন বসে চাল বাচ্ছি, উনুনে আঁচ দেওয়া হয়েছে, একটু আগুন ধরে গেলেই হাঁড়ি বসাবো। হঠাৎ দেখি সুরসুর করে বিড়ালটা গড়ে ঢুকছে। অত কালো আর বড় বিড়াল আমি কোনো দিন দেখিনি। এই এই যা 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 যা, ওগো ওগো তুমি কোথায়? শিগগিরই এসো তো একবার এদিক পানে। মধু সবে বাইরে থেকে এসে কুয়োর জলে গা ধুয়ে ভিজে গামছার জল নিংড়াচ্ছিল। বউয়ের চেঁচানি শুনে ছুটে এসে বলে, আরে কি হয়েছে রে চামেলি? হ্যাঁ, একটা কত বড় বিড়াল ঢুকলো গো ওই তক্তার তলায়, কালো রঙের বিড়াল। এইসব বিড়াল নাকি ডাইনি হয়। কই কই কোথায় বিড়াল ঢুকেছে? চল বেটাকে পিটিয়ে তাড়াই। বলে মধু একটা চেলা কাঠ উনুনের কাছ থেকে তুলে নিয়ে তক্তার তলায় একবার গুঁজে দিল। কিন্তু এ কি? হ্যাঁ রে বউ, এ বিড়াল তো মরে কাঠ রে। হ্যাঁ, মরে গেছে? কিন্তু এক্ষুনি তো দেখলুম, এক্ষুনি তো হেঁটে হেঁটে গড়ে এলো গো। কাঠটা গায়ে ছোঁয়াতেই মধুর অভিজ্ঞ হাত বুঝতে পেরেছে খুব শক্ত জিনিসে কাঠ লেগেছে। জিনিসটাকে বাইরে আনতেই সে বুঝতে পেরেছে বিড়ালটা মরে গেছে। সত্যি কুচকুচে কালো, বেশ বড় মাপের একটা স্বাস্থ্যবান বিড়াল। কথাটা চাউর হয়ে গেল বাগদিপাড়ায়। তারপর গোটা গ্রামে রাতারাতি। বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, কিন্তু সমস্যাটা মাটি চাপা দেওয়া গেল না। আজ সকালে চক্রবর্তী ঠাকুরদের বাড়ি থেকে কান্নাকাটির রোল শোনা গেল। তাদের বাড়ি ছুটে গিয়ে সবাই শুনল, আর কি বলবো বাচ্চা, সবে 21 দিন হলো বউটা বাড়িতে এসেছে, আর এরই মধ্যে আমার ছেলেটা শহরে থাকে, তাকে যে কি করে মুখ দেখাবো। লক্ষ্মী ঠাকুরের মতো বউ আমার। কিন্তু বউদান মরল কিসে? তা তো জানি না, বউ আমার পাশেই শুয়েছিল, হঠাৎ মাঝরাতে উঠে দেখি কেমন যেন নড়াচড়া করছে। লণ্ঠনটা উস্কে দিয়ে তাকে বলি, এগো বউ, তোমার হয়েছেটা কি? সে আমার দিকে দাঁত খিচিয়ে তেড়ে আসে, তারপর দুদিকে হাত বাড়িয়ে যেন হাওয়ায় ভেসে। আমি ভয়ে জিজ্ঞাসা করি, ও হ্যাঁ গো বৌমা, তুমি কি করছো? তুমি কি করছো? তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু মরে যাবি। বলে সে এমনভাবে হেসে উঠল, আমার মনে হলো যেন আমি এখনই মরে যাব। তারপর তাড়াতাড়ি করে ঘর থেকে বেরোতে গিয়ে দরজার সামনে পায়ে পা জড়িয়ে পড়ে গেছি।
সারা রাত মনে হয় অজ্ঞান হয়ে ছিলুম। সকাল হতেই জ্ঞান হলো, উঠে দেখি বউ আমার বিছানার কাছে মাটিতে মুখ টুবড়ে পড়ে আছে। তার নাক, চোখ, মুখ সব দিয়ে কলকল করে রক্ত বেরোচ্ছে। ছেলেটা গেছে শহরে, যজমান বাড়ি। সে এলে তাকে আমি কি বলবো তাই ভাবছি রে। কাহিনী শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। একজন বলল, এই কালিন্দী পিসি যবে থেকে নিখোঁজ হয়েছে তবে থেকেই গ্রামে এসব কাণ্ড চলছে। তা তো বটেই, যে মানুষটা ভিটে মাটি কামড়ে পড়েছিল, বৃষ্টি হোক বাজ পড়ুক তবু ওই উঠোন ছেড়ে সে নড়েনে। আর সেই ঘরে তো সর্বক্ষণ চাবি দেওয়া। সেই ঘর হাট করে খুলে বুড়িটা গেল কোথায়? হ্যাঁ, এবার সুমনের বাবা কানাই বলল, আর দেখো, তোমরা তো তাকে বাইরে থেকে চেনো, আর আমি চিনি ঘর থেকে। বাপের মুখে শুনেছিলাম পিসি নাকি বিয়ের পর মাত্র 1 মাস শ্বশুর ঘরে ছিল। পিসি মশাই তো কাজ করতো দূর শহরে, পিসি থাকতো গ্রামে তার শ্বশুর ঘরে। আর সেখানে নাকি এমন সব অদ্ভুত কাণ্ড ঘটেছিল যে তার শ্বশুর ঠাকুরুন তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আরে সেই থেকেই তো পিসি এইখানেই থাকে গো। আমি আর আমার পরিবার কি করে যে তাকে নিয়ে ঘর করছি সে শুধু আমরাই জানি। কি কাণ্ড হয়েছিল গা? এগিয়ে এসে জানতে চায় বলাই। কানাই চোখ বড় বড় করে বলে, এ কি আর একটা কথা গো, শুনেছি পিসিদের শ্বশুর ঘরে নাকি বিরাট বড় সংসার ছিল। ভাসুর ঠাকুর আর দেওরেরা হাটবারে অনেক রাত করে শহর থেকে বাড়ি ফেরার সময় মাছ, মাংস কত কিছু কিনে আনতো গো। তা সেবারে নাকি। মেজ বৌমা, এদিকে এসো তো একবার বাছা। 14 বছরের কালিন্দী এগিয়ে আসে। তার শাশুড়ি হাতে একটা বড় হ্যারিকেন নিয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। কি হয়েছে মা? তোমার ভাসুর ঠাকুর অনেক মাছ নিয়ে এসেছে। জ্যান্ত মাছ আছে, আবার মরা চিংড়ি মাছ, ইলিশ মাছও আছে। ওই মাছগুলো জলে জিইয়ে রাখো, আর ইলিশ আর চিংড়ি কটা কেটে রান্না করো গে। আচ্ছা মা। কালিন্দী এক কথায় রাজি হয়ে যায়। শাশুড়ি অবশ্য একটু কিন্তু কিন্তু করে বলে, আমি বুঝি তুমি এইটুকু মেয়ে, তবে আমি কি আর করি বলো? বড় বউ আতুর ঘরে, আর ছোট বৌমার তো ভরা মাস, তাই তোমাকেই এদিকটা দেখতে হবে বাছা। আমি তো আর ছুঁতে পারি না এসব। ঠিক আছে মা, আমি করছি, আপনি ঘরে যান। মেজ বৌমার কথায় খুব খুশি হয়ে শাশুড়ি ঠাকুরন হ্যারিকেন নিয়ে ঘরে চলে যায়। 1 ঘন্টা কেটে যায়, তবু শহর থেকে কাজকর্ম করে ফেরা ছেলেরা ভাত পায় না দেখে শাশুড়ির মন ভোঁতা হয়ে যায় মেজ বৌমার কাজের প্রতি। চিৎকার করে এলোকেশি বলে ওঠে, কি হলো কি মেজ বৌমা? বলি দুটো মাছ ভাজতে আর কত সময় লাগে? হ্যাঁ, ঝাল ঝোল করার কি দরকার? ইলিশ মাছ ভাজা আর তেল দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায় নাকি? জোড়া উনুন করছোটা কি? হ্যাঁ। কিন্তু মেজ বউয়ের কোনো সাড়া নেই। বড় ছেলে বলে, থাক মা, ভাত খেয়ে আর কাজ নেই, বরং তুমি দুটো মুড়ি দাও দেখি। তুই চুপ কর। বেটা ছেলে খাটাখাটনি করতে হয়, মুড়ি খেলে কি আর শরীর থাকবে? করতে যখন পারবেই না তখন বড় মুখ করে বললে কেন যে হ্যাঁ পারবে? দাঁড়া, গিয়ে দেখি সে কি করছে। তাড়াহুড়োয় একটা লম্ফ দিয়ে পুকুর ঘাটের দিকে এগিয়ে যায় এলোকেশি, আর গিয়েই হাতকে ওঠে। এ কি? এ বাবা, মেজ বৌমা, এতক্ষণ ধরে পুকুর ঘাটে বসে তুমি কি করছো? কালিন্দী গলার আওয়াজ পেয়ে পিছন দিকে মুখ ঘোরায়। তার মুখে রক্ত, কাঁচা মাছ খাচ্ছিল সে। প্রায় সবগুলোই খেয়ে ফেলেছে। মাছের চুপড়ি খালি। ওরে ওরে বড় খোকা, ছোট খোকা, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি ছুটে আয়। দেখ দেখ, কোন ডাইনি বউ সেজে ঘরে এসেছে রে। কি হয়েছে মা? বলতে বলতে 2 ভাই ছুটে আসে। এসে তারা দেখে বাড়ির মেজ বউ সারা শরীরে রক্ত মেখে ঘাটে বসে আছে। ভয়ে কেউ তার কাছে আসতে পারে না। তার চোখের দৃষ্টি যেন পৃথিবীর নয়। ঘরে চলো, ঘরে চলো মা।
দু ছেলে মাকে নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর এসে দরজা বন্ধ করে। রাত ফুরিয়ে সকাল হয়। ছোট ভাই যায় শহরে মেজ দাদাকে খবর দিতে, আর বড় ছেলেকে এলোকেশি মেজ ছেলের শ্বশুর বাড়ি পাঠায়। আপনাদের মেয়েকে নিয়ে আমার মা সংসার করতে চান না। আপনাদের বাড়ি থেকে কেউ আসুন, তাকে নিয়ে যান তাড়াতাড়ি। কিন্তু আমি যে কিছু বুঝতে পারছি না, কালিন্দির বিয়ে তো সবে হলো, কয়েকদিন হয়েছে, এর মধ্যে কি হলো কি মেয়েটার আবার? কে মেয়ে? সে তো মেয়ে নয়, সে এক ডাইনি। পুকুর ঘাটে রাত দুপুরে মাছ ধুতে গিয়ে সব কাঁচা মাছ সে নিজে খেয়েছে। সে কি রক্ত, সে কি চাউনি? ডাইনি শব্দটা শুনে গোবিন্দের বুকে ঘা পড়ে। মেয়ে যে তার খুব সাধারণ নয় তা সে নিজেও জানে। তার মেয়ের পর ছেলে নিতাই। মেয়ে অনেকটাই বড় হয়েছে, বয়স তখন প্রায় 8। তখন মেনকা আবার গর্ভবতী হলো। দুজনেরই আশা ছিল এবার বোধহয় ছেলে হবে। ছেলে হলো, কিন্তু মরা ছেলে। আর সেই ছেলের শরীরে হাত পা সব থাকলেও মাথা ছিল না। দাই যখন ছেলেকে কাপড়ে জড়িয়ে গোবিন্দকে দেখালো, গোবিন্দ তখন চোখ বুজে নিয়েছিল। সে দেখতে পারেনি, মেনকাকেও দেখানো হয়নি। ওই ওই ডাইনি আমার ছেলেটার মাথা চিবিয়ে খেয়েছে। তোমায় আমি বলতাম না, গভীর রাতে আমার মনে হতো কে যেন আমার পেটের ভেতর থাকা বাচ্চাটার ওপর নখের আঁচড় দিচ্ছে। আমি খুব ভয় পেতাম তখন, আর তখনই ওই ডাইনির চোখ মুখ লাল হয়ে যেত। গোবিন্দ এই কথা শুনেছে অনেক আগেই, কিন্তু নিজের মেয়ের নামে মা এইসব বলতে পারে এটা ভেবেই তার কষ্ট হয়েছিল। আর আজ এখন সে ভাবছে কথাগুলো হয়তো মিথ্যে নয়। মেনকা সেই দিন থেকে আর মেয়েকে ঘরে ঢুকতে দিত না। দাওয়ায় বিছানা পেতে দেওয়া হয়েছিল কালিন্দিকে। এর 1 বছর পর মেনকার একটা ছেলে হয়। ছেলের নাম রাখা হয় নিতাই। কিন্তু মেনকা আর বাঁচে না। একরত্তি ছেলেটাকে গোবিন্দ বুকে পিঠে করে মানুষ করে। চাষবাস, ঘরের কাজ, আবার ছেলে মানুষ সবই একা করেছে সে। কোনো কোনো দিন সব কাজ সেরে নিজের হাত পুড়িয়ে ভাত রেঁধে আর খাওয়াই হতো না তার। কচি ছেলেটার কাঁথা পর্যন্ত কাচত গোবিন্দ। তবুও না, 10 বছর বয়স হওয়া মেয়ের হাতে ছাড়েনি কিছুই। তার মনে ভয় ধরে গিয়েছিল, হোক নিজের মেয়ে, তবুও সে যে খুব সাধারণ নয় তা বুঝতে পেরেছিল গোবিন্দ। 2-4 বছর পর দেখে শুনে মেয়েকে পরের ঘরে দিল। কিন্তু বেশি দিন আর পর হয়ে থাকতে হলো না কালিন্দিকে। মেয়ের বড় ভাসুরের মুখে সব কথা শুনে গোবিন্দ মাথা নিচু করল, বলল, বুঝতে পারছি আমার মেয়েকে ওরা আর ওই বাড়িতে রাখবে না। ঠিক আছে, তাকে আমি আবার আমার বাড়িতে নিয়ে এসে রাখি। আপনারা ফেলে দিতে পারেন, কিন্তু আমি মেয়ের বাবা হয়ে তো আর পারি না। সেই থেকে কালিন্দি এই ভিটেতেই আছে। বাপ মরল, ভাই বড় হলো, বিয়ে হলো তার, ঘরে বউ এলো, বউয়ের একটা ছেলেও হলো। দিনে দিনে পাক ধরল কালিন্দির চুলে। বয়সের সাথেই বেড়ে উঠল তাকে ঘিরে রহস্য। অমাবস্যার রাতে বন্ধ করে কালিন্দি কাদের সাথে যেন কথা বলে। তারপর রাত গভীর হলে শোনা যায় হাসির শব্দ। ঘরের দরজা খুলে উঠোনে বেরিয়ে আসে কালিন্দি। বাড়ির সবার নাকে এসে লাগে একটা আঁশটে গন্ধ। সুমনের বাবা তখন ছোট। এক অমাবস্যার রাতে তার মায়ের সঙ্গে পিসির ঝগড়া হতে শুনেছিল। এ তোমার কি ব্যবহার ঠাকুরজি? সারাদিন খেটে খুঁটে মানুষটা একটু ঘুমিয়েছে, ছেলেটারও জ্বর, এর মধ্যে তুমি এত চেঁচামেচি করছো কেন? পাগলের মতো নিজের মনে কথা বলছো। যাও না, ঘরে গিয়ে শুয়ে পড়ো না। কালিন্দি বিকৃত গলায় ফোঁস করে ওঠে, লাল চোখে তাকিয়ে বলে, তুমি তো মোটে 2 দিন হলো এসেছো বাচ্চা। বিটে আমার বাপের, আমি কোথায় থাকবো
আরে না থাকবো, তোমার থেকে শুনবো কেন সেসব কথা? তুমি ঘরে গিয়ে স্বামী পুত্রকে নিয়ে দৌড়েতে বসে থাকো। সুমনের বাবা সেই রাতে একটা বাজে স্বপ্ন দেখেছিল। তাদের বাড়িতে যেন আগুন লেগে গেছে, আর তার মা পুড়ে যাচ্ছে সেই আগুনে। মাঝরাতে ঘুম ভেঙে সে মাকে জড়িয়ে ধরে খুব কাঁদে, ভয় পায়। কি হয়েছে বাবা, দুঃস্বপ্ন দেখেছিস? আর কাঁদে না, এই তো আমি আছি বলে মা মাথায় হাত বুলিয়ে দেয়। কিন্তু পরদিন সকাল থেকেই মায়ের প্রচণ্ড মাথার যন্ত্রণা আরম্ভ হয়। সেই যন্ত্রণা আর সারল না। 1 সপ্তাহের মধ্যেই মারা গেল সে। সেই থেকে সুমনের বাবা পিসির ধারে কাছেও যায় না। নিজের ঘর আর উঠোন নিয়ে কালিন্দী থাকে। সুমনের মা বিয়ে হয়ে আসা থেকেই স্বামীর মুখে শুনেছে সব। সে কোনোদিন পিসি শাশুড়ির মুখের ওপর একটাও কথা বলেনি। তাকে খুব ভয় পেয়ে এড়িয়ে চলেছে, কারণ খারাপ অভিজ্ঞতা তো তারও আছে। বিয়ের পর সে এক বৃষ্টির রাত কানাই গিয়েছিল পাশের গ্রামে। ফিরতে ফিরতে দেরি হয়েছে, উনুন নিভে গেছে। ভাত তরকারি রান্না করে সুমনের মা ঘরে নিয়ে গেছে সব। এর মধ্যে হঠাৎ কানাইয়ের হাঁসের ডিমের ঝাল খেতে ইচ্ছে হলো। এখন আমি ডিম রান্না করতে পারবো না, উনুন জ্বলবেই না, বৃষ্টির জলে সব ভেসে যাচ্ছে। ডিমের ঝোল কালকে খেও। না না, কালকে নয়, কালকে নয়, আমার খুব ইচ্ছা করছে বউ, এখনই রান্নাটা করে আনো তো। ঠিক এই সময় পিসি কালিন্দী এসে দরজায় দাঁড়ায়। বিচ্ছিরিভাবে মুখ ভেঙিয়ে বলে, সাক্ষাৎ হাঁসগুলো যেন ওকে ওই ডিমের ঝাল খাওয়ানোর জন্যই বেঁচে আছে। কেন রে, যেখানে গিয়েছিলি সেখান থেকে খেয়ে দিয়ে আসতে পারিসনি? রাত দুপুরে ঢং। কানাইয়ের মেজাজটা চড়ে যায় হঠাৎ। কেন পিসি, তোমার কাছে তো আমি কিছু চাইনি। আরে আমি আমার বউকে রান্না করতে দিচ্ছি, তুমি এখানে এত কথা বলতে এসেছো কেন? যাও না, নিজের ঘরে যাও। ও, তোমার তো আবার কোনো কাজ নেই, যাবেই বা কোথায়? কালিন্দী যেন বিষ ঢালতেই এসেছিল। সুযোগ পেয়ে সে একবার ভালো করে কানাইকে দেখল, তারপর বলল, কি আমার কোনো কাজ নেই? ঠিক আছে, দেখ এবার আমি কি করি, দেখ। সে রাতে আর ডিমের ঝাল রান্না হলো না। পরদিন সকালে ওদের পোষা সবকটা হাঁসকে মরা পাওয়া গেল। কিসে যে রাতারাতি হাঁসগুলো একসাথে মরে গেল তা বোঝা গেল না। সাদা হাঁসের শরীরগুলো যেন পাংশুটে হয়ে গেছে। ভয়ে বুক শুকিয়ে যায় কানাইয়েরও। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ওর। সেই থেকে সেও আর কোনোদিন মুখ খোলেনি। কিন্তু সুমন ভয়ে ডরের ধার ধারে না। বুড়িটাকে সে সহ্য করতে পারত না। ছোটবেলা থেকেই তার সাথে অশান্তি। গভীর রাতে সুমনের মা ওকে ভূত প্রেতের গল্প বলতো, কিন্তু সুমন ভয় পেত না, উল্টে প্রশ্ন করত, আচ্ছা মা, ওই যে বুড়িটা আছে, ভূত প্রেত কি ওর থেকেও বেশি খারাপ? সেই দিন আমি যখন মাছের মুড়োটা খাচ্ছিলাম, ওই বুড়িটা ড্যাব ড্যাব করে দেখছিল। মনে হচ্ছিল যেন আমি যেন মুড়োটা খাচ্ছি, ও সেরকম আমাকে চিবিয়ে খেতে চায়। কিন্তু তাও আমার ভয় হয়নি। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ওই বুড়ি, অমন করে আমায় দেখছিস কেন রে? মাছের মুড়ো খাবি? এই নে খা। বুড়িটা রেগে মুখ ছামটা দিয়ে উঠেছিল। দুদিনের খোকা, নাক টিপলে দুধ বেরোয়। তুই আমায় একটু মাছের কাঁটা খেতে দিচ্ছিলি? জানিস
আমি তোর কি দশা করতে পারি জানিস? সুমন মাছের মাথা থেকে ঘি চুষে খেতে খেতে বলে, কি আর করবি, সেই হাঁসগুলোকে যেমন মেরে ফেলেছিলি সেরকম কি আমার সাথেও করবি? তা তুই পারবি না রে বুড়ি। আমার মা আমায় চামুন্ডা ঠাকুরের মাদুলি পরিয়ে রেখেছে, কোনো ভূত প্রেতের সাধ্য নেই যে আমার ক্ষতি করে। কথাটা শুনে কালিন্দী যেন আরো জ্বলে ওঠে। ফুঁসতে ফুঁসতে বলে, হ্যাঁ, সে তো আমি জানি। বউটারও পেটে পেটে কম বুদ্ধি নাকি? কিন্তু খুব সাবধান, আমায় আজে বাজে কথা বললে খুব খারাপ হবে। খারাপ অবশ্য কিছু কিছু হয়েছে। যেমন সুমন যেবার গাছ থেকে পড়ে গেল সেইবার ওই বুড়িটাই ওকে ফেলে দিয়েছিল। না, গাছের উপর থেকে নয়, মাটি থেকে। পেয়ারা গাছে অনেক ডাঁসা পেয়ারা দেখে সুমন গাছে উঠেছিল। হঠাৎ কালিন্দী এসে বলল, এই এই, তুই গাছে উঠেছিস কেন? ওই গাছটা আমি বসিয়েছি, প্রথম ফলগুলো আমার চাই। গাছে তো আর নাম লেখা নেই, আমি ডাসা পেয়ারা পাড়তে উঠেছি। সামনে থেকে সরে যা, না হলে পেয়ারা ছুঁড়ে মাথা ফাটিয়ে দেব। তবে তবে দেখ দেখ কার মাথা ফাটে দেখ। কালিন্দী কথাটা বলে সবে দু এক পা এগিয়েছে। ঠিক সেই সময় সুমনের মনে হলো যেন গাছের গোড়াটা দুলে উঠল, আর সে হাত পা ফসকে গাছ থেকে মাটিতে পড়ল। মাথায় চোট লেগেছিল। একটা আদলা ইটের কোনা লেগে রক্তারক্তি কাণ্ড। বাবা মা বারণ করেছিল আবার। দেখ, ও মানুষটা অন্যরকম, আমরা ওকে ঘাটাইনি কোনোদিন। তুইও ওর মুখে মুখে কথা বলবি না, একটু দূরে দূরে থাকবি ওর থেকে। সুমন যখন 19 থেকে 20 বছরের, সেই থেকে বুড়িটাকে নিয়ে ওর নতুন এক জ্বালাতন। সরস্বতী যখন 17 বছরের, সেই সময় থেকে এই দুজনের ভাব। চাকরি বাকরি খোঁজার দরকার নেই, বাপের চাষের জমিতে হাত পাকিয়েছে সুমন। সরস্বতীর বাড়ি থেকেও বিয়ের দেখাশোনা হচ্ছে। এবার 4 হাত এক হলেই হয়, কিন্তু বউ এনে রাখবে কোথায় সে? কি হলো, এত উসখুস করছো কেন? চুপ করে বসো না একটু। কেমন হাওয়া দিচ্ছে, নদীর জলে কেমন হালকা হালকা ঢেউ উঠছে। এমন সময় বারবার কেউ যাই যাই বলে? 2 বিনুনি বাঁধা সরস্বতী আজ একটা চাপা রঙের শাড়ি পরে এসেছে। প্রায় প্রতিদিনই সন্ধ্যের মুখের এই সময়টায় গ্রামের বাইরে বয়ে যাওয়া ছোট নদীটার পাড়ে এসে বসে ওরা। কত গল্প, কত কথা। সুমন সরস্বতীর হাত ধরে তাদের সামনের জীবনের রঙিন স্বপ্নের লাল নীল কথাগুলো বলে। শুনেই সরস্বতীও মজা পায়। কখনো আবার চুপ করে সব শুনে, কখনো বলে, থামো থামো, আর বলো না, কেউ শুনে ফেলবে। সুমন হাতের চাপ আরো বাড়িয়ে বলে, শুনলে শুনবে, আমি কাউকে ভয় পাই নাকি? সেই সরস্বতীর ব্যবহার আজ দেখে ডরাচ্ছে সুমন। সুমন আজ যতবার কাছে টানতে চাইছে সরস্বতীকে, ততবার সরস্বতী দূরে দূরে বসতে চাইছে। কথায় কথায় শুধু বলছে, আজ অনেক দেরি হয়ে গেল গো, এবার আমি যাই। একসময় সুমন আর থাকতে না পেরে সরস্বতীর কাঁধে একটা হাত রেখে তার দিকে অল্প ঝুঁকে বলল, আমার আর ভালো লাগছে না এই একটু একটু করে দেখা করা। আমার ইচ্ছে করে তোমাকে সব সময় দেখি, আমার ঘরে তোমার চুরির আওয়াজ শুনি। আর সুমন সরস্বতীর গালে একটা চুমু দেয়। সরস্বতী এক ঝটকায় সুমনকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ঢং করো না তো, ঘরে চুরির আওয়াজ শুনবে? ঘর কোথায় তোমার? পাশের গ্রাম থেকে দেখে গেছে আর বলেও গেছে। দেখুন ঘোষমশাই, আপনার মেয়ের রূপ আছে, আমার ছেলের জন্য তাকে পছন্দও করেছি আমি। কিন্তু শুধু রূপেই তো আর হয় না, নগদের টাকা করি এসব ঠিক থাকলে তবেই বিয়েটা হবে।
আপনি বলুন না কি বলতে চাইছেন, একটু ভালো করে বলুন। দত্তমশাই, সরস্বতী আমাদের একটাই মেয়ে, যতটা পারি ওর বিয়েতে খরচা করব। তা ভালো, নগদ বেশি নয়, একটাই ওই 20,000 টাকা মতো হলেই হবে। তাছাড়া ছেলের জন্য মোটর সাইকেল আর 21টা নমস্কারী। বিয়ের পর মেয়ের গয়না, জামাইয়ের বোতাম, এসব তো আছে। 16 দান কাঁসার বাসন, খাট বিছানা, এসবের কথা আর আলাদা করে বলছি না। আপনার একটাই মেয়ে, তাকে তো আর আপনি খালি হাতে বিয়ে দিয়ে পাঠাবেন না। আমার ছেলে পোস্ট অফিসে চাকরি করে, তার তো একটা ওজন আছে, কি বলেন? হ্যাঁ, তা তো বটেই। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি কত দূর কি করা যায়। আর সব কিছুই হয়তো পারবো ধার দেনায়, কিন্তু নগদের টাকাটা জোগাড় করা খুব শক্ত। কি হবে তা কিছুই বুঝে উঠতে পারছি না। পাত্রপক্ষ চলে যাওয়ার পর সরস্বতীর মা শঙ্করী এসে স্বামীকে বলল, জমি জায়গা বাধা দিয়ে টাকা জোগাড় করো। সমর্থ মেয়ে, তাছাড়া এক ছোড়ার সাথে তার খুব মাখামাখি। এই বেলা বিয়ে দিয়ে বিদায় না করতে পারলে ও মেয়ে আমাদের মুখ পোড়াবে। জমি বাঁধা দিয়ে ক টাকা হবে? গ্রামে গঞ্জে জমির কত দাম যে সেই টাকাতে আমাকে নগদ দেবে? দাঁড়াও, যখন যা হওয়ার তখন তা হবে। তাড়াহুড়ো করে মেয়ের বিয়ে দিয়ে কি পাওনাদারের হাতে গালাগালি খেয়ে আমি গলায় দড়ি দিয়ে মরবো? সেই থেকে মা চুপ করে আছে। তোমার সঙ্গে দেখা করতে আসি কত লুকিয়ে চুরিয়ে জানো। বাবা খুব চেষ্টা করছে, একবার যদি টাকার ব্যবস্থা হয়ে যায় তাহলে সব শেষ। তোমার এই হাত ধরা আর চুমু খাওয়া না, সব মিটে যাবে। মিটে যাবে মানে? তুমি কি দত্ত বাড়ি চলে যাবে চাকরি করা বরের বউ হয়ে? হ্যাঁ, কপালে থাকলে তাই যাব। তোমার সঙ্গে গেলে তো ওই উঠোনে গিয়ে শুতে হবে, তার তো তবু একটা ঘর আছে। বলে সরস্বতী পিছন ঘুরে চলে যাচ্ছিল। সুমনের হাতের কাছে হাওয়ায় উড়তে থাকা শাড়ির আঁচলটা টেনে ধরে সরস্বতীকে থামালো। কি অসভ্যতা হচ্ছে, ছাড়ো। তোমার কি মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। তুমি অন্য ঘরে যাওয়ার কথা ভাবলে আরো খারাপ হবে। তোমার ওই পোস্ট অফিসের হবু বরকে খুন করে দিয়ে আসবো, তখন আর বউকে নিয়ে ঘরে শোয়া হবে না। তার ঘর করব আমি, আর তুমি সেই ঘরেই যাবে। কথাটা যেন মনে থাকে। সুমনের চোখে এমন দৃষ্টি সরস্বতী আগে দেখেনি। তার ভয় হলো, আবার ভালোও লাগলো। ছেলেটা তাকে কত ভালোবাসে, তার জন্য একটা খুনও করতে পারে বলছে। এই না হলে প্রেমিক? সরস্বতী অল্প হেসে বলল, মেয়ে হওয়ার অনেক জ্বালা গো, তুমি বুঝবে না। আমি চাই না কারোর ঘরে যেতে। তুমি আমায় তাড়াতাড়ি তোমার ঘরে নিয়ে চলো। তাই যাব, তার জন্য যা করতে হয় করব। যদি খুন করতে হয়? করতে হলে তাই করব। শুধু তুমি আমার হয়েই থাকো। বলে চারিদিক খোলা নদীর পাড়ে ঘনিয়ে আসা সন্ধ্যের অন্ধকারে জলো হাওয়া গায়ে মেখে সুমন শক্ত করে জড়িয়ে ধরে আর একটা চুমু দেয় সরস্বতীর গালে। জমি অনেক থাকলেও ঘর মোটে দুটো। তার মধ্যে একটা সুমনের বাবা মায়ের, আরেকটা পিসি ঠাকুমা কালিন্দির। এত বয়স অবধি বাপ মায়ের ঘরে সুমন খাটে শুয়ে এসেছে একা, আর বাবা মা শুয়েছে মাটিতে বিছানা করে। কিন্তু বিয়ের পর তো সুমনদের একটা নিজস্ব ঘর চাই, আর এই ঘরটা জোটানোই যাচ্ছে না। দেখো পিসি, ছেলে তো বড় হয়েছে, বিয়ে থা একটা দিতে হবে তো। উঠোনটা তো ফাঁকা পড়েই আছে, আমি নয় একটা ঘর তুলে দিচ্ছি। কালিন্দি যেন কথাটা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল। কেন রে, উঠোনটার দিকে অত নজরে কিসের? এই বিটে তোদের একার নয়। আমার বাপ তো আমাকেও জমির ভাগ দিয়ে গেছে, আর আমার ভাগেই পড়েছে উঠোন।
ওখানে কোনো ঘর তোলা যাবে না বাপু। ওই জায়গা আমার আমার। খেয়ে কাজ নেই, নতুন করে ঘর তুলবে। ছেলেকে সবুর করতে বল। তোরা যখন মরবি তখন বিয়ে করে তোদের ঘরেই বউ নিয়ে থাকবে। এক্ষুনি বিয়ে করার তো বায়ু উঠেছে কিসের? হ্যাঁ, এইরকম কথা শুনে সুমনের মাথায় রক্ত চড়ে যায়। কেন রে বুড়ি? বিয়ে করায় দোষ কি? তুইও তো বিয়ে করেছিলি, আর এখন আমার বউটা যাতে বাড়িতে আসতে না পারে সেই জন্য তালে আছিস। শয়তানি বুড়ি, মরতে পারিস না? দেখ দেখ কানাই, দেখ তোর ছেলে কি বলছে। দেখ, দেখা দেখির কি আছে? যা বলছি তাতে সবার সামনেই বলছি। মর না মর, তোকে কি জমেও দেখতে পায় না? কালিন্দী এবার কোমর বেঁধে ঝগড়া আরম্ভ করলো। জম আমায় কেন দেখবে? জম তোকে দেখতে পায় না? তোকে দেখুক, আর দেখুক তোর ওই সোহাগী বউ হবে যে তাকে। সব বংশ নির্বংশ হবে। ওলা উঠোক তোদের। বুড়ি! এ বাবা, তুই কি করলি? হায় হায়, পিসিমার কপাল ফেটেছে, রক্ত পড়ছে। ওগো, তুমি তাড়াতাড়ি কাপড় ছিঁড়ে নিয়ে এসো, একটু জল আনো। কপাল ফেটে রক্ত পড়ছে কালিন্দীর গালবে। তার মাথার চুল সনের মতো সাদা, পরনের কাপড়টাও বেজায় ময়লা, শরীর শুকিয়ে কাঠি হয়ে গেছে। গ্রামের লোক বলে রাগ আর হিংসায় সে এমন কঙ্কালসার। না হলে খাওয়া দাওয়া তো ঠিকই আছে। সে এখন বিধবাও নয়, সধবাও নয়। শ্বশুর ঘর থেকে আসার পর ওদিকের আর কোনো খবর নেই। স্বামী আছে না নেই তা কারোর জানা নেই। তাই মাছ মাংস সবই খায় কালিন্দী, তবুও গায়ে মাছ লাগে না। কেন? আসলে ও তো ডাইনি। মানুষের মতো চেহারা হলে হবে কি? এই রকমই গুজব আছে গ্রামে। এখন সেই ডাইনিদের মতো চেহারায় রক্ত লেগে তাকে আরো ভয়ঙ্কর রকম দেখতে হয়েছে। কিন্তু কালিন্দী কোনো সাপ সাপান্ত করছে না। আশ্চর্য। এসো পিসিমা, এসো, তোমাকে আমি একটু। তোর ছেলের গলায় ফাঁসির দড়ি নাচছে, ফাঁসির দড়ি নাচছে। রক্ত জল করা গলায় কথা বলল কালিন্দী। না না, ও আমাদের একটাই ছেলে। দয় পিসিমা, তুমি আমাদের অমন করে অভিশাপ দিও না। সুমনের মা পায়ে হাত দিয়ে কথা বলতে যায় তার, কিন্তু সুমনের অত আদিক্ষেতা সহ্য হয় না। তুমি সরে এসো তো মা। ও বললো আর আমি ফাঁসি কাটে চললাম। ডাইনি বুড়ি একটা, ওকে নিজের চরকায় তেল দিতে বলো। চুপ করো, চুপ করো। যতই নাচানাচি কর, তোর আর বেশি সময় নেই। রক্তমাখা চোখে সুমনের দিকে চেয়ে কথাটা বলল কালিন্দী। কানাই আর তার বউবালা ভয়ে কাঁটা, কিন্তু তাদের ছেড়ে সুমন মাথা সোজা করে বলল, দেখি কার সময় আগে ফুরায়। তাচ্ছিল্যের সাথে কথাটা বলে সুমন বেরিয়ে গেল বাড়ির বাইরে। এই ঝগড়াঝাটির আওয়াজ পেয়ে আশেপাশের লোকজন এসেছিল দরজায়। সুমন চলে যাওয়ার পর কানাইকে ধরে পড়ে তারা। সব কথা বলে কানাই। তা শুনে সবাই নিচু গলায় বলতে বলতে বাড়ি চলে যায় একটাই কথা, দেখ কালিন্দী পিসি কিন্তু ফাঁকা আওয়াজ দেন না। ওকে যে ঠকিয়েছে তাকেই ভুগতে হয়েছে। এবার দেখ সুমনটার কি হয়। কিন্তু আশ্চর্য, সুমনের কিছু হলো না। রাতারাতি লোপাট হয়ে গেল কালিন্দী। কি করে তা কেউ জানে না। মুরলি, তুই আমার সাথে আছিস তো? কিন্তু মানে কেউ যদি দেখে ফেলে? হ্যাঁ, কে আবার দেখবে? বুড়িটা রাতে দুধ খায়, ওতে আমি ঘুমের বড়ি মিশিয়ে দেব। খেয়ে ঘুমিয়ে পড়বে, আর তারপর আরে বাবা, কাজকর্ম যা করার সেটা তো মাঠে এনে করব।
বাড়িতে তো আর কোনো আওয়াজই হবে না। দেখ ভাই, আমার কিন্তু কেমন ভয় করছে। তোর তো ভয় করবেই, দায়টা তো আমার। সরস্বতী অন্য ঘরে চলে যাবে, দেরি করার উপায় নেই। আর এই বুড়ি বেঁচে থাকতে আমার বিয়ে হবে না কিছুতেই। ওর চোখে নজর আছে, ওকে আমায় মারতেই হবে। মুরালি 2 পা পিছিয়ে আবার 3 পা এগিয়ে আসে। সুমনের কথা ফেলতে পারে না। বন্ধুত্ব তো আজকের নয়, কিন্তু তাও মানুষ খুন। আচ্ছা সুমন, তোর তোর মা বাবা উঠে পড়বে না তো? আরে না না, ঘুমের বড়ি খেয়ে বাবা ঘুমায়, আর আজ আমি মায়ের খাবারেও বড়ি মিশিয়ে দিয়েছি। দুজনেই ঘুম হচ্ছে, কেউই জাগবে না। তুই আস্তে আস্তে আয়। কালিন্দী ঘরের ভিতর থেকে দরজা দিয়ে ঘুমোচ্ছে। সুমন দরজার দিকে গেল না, মাথার দিকটার জানলাটার পাল্লা ভাঙা ছিল। খুব সাবধানেই সেটাই ফাঁক করল। তারপর কোনো মতে মাথা গলালো। হাতের কাছেই একটা কঞ্চি ছিল, সেটা দিয়ে ভিতর থেকে লাগানো শিকলটা আস্তে করে খুলে দিল সে। এবার খোলা দরজা ঠেলে মুরালি ঢুকলো ঘরে। কালিন্দী সত্যি ঘুমাচ্ছে। সুমন জানলা থেকে নেমে দরজার কাছে এলো, তারপর ধরাধরি করে বার করলো কালিন্দীকে। মাটিতে ছোঁয়াস না, চ্যাংদোলা করে ওকে নিয়ে যেতে হবে। তবে তার আগে একটা কাজ আছে। মুরালি কাঁপছে থরথর করে। কালিন্দী ডাইনিকে পাঁজা খোলা করে ধরে আছে সে। ডাইনির ওজন বেশি নয়, তবুও সে কালিন্দী। ওরম করে কাঁপছিস কেন? পড়ে যাবে তো। তুই তাড়াতাড়ি আয় ভাই, আমার সত্যি ভয় করছে সুমন। চল 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 চল, দরজাটা বন্ধ করে এখান দিয়ে তাড়াতাড়ি চল চল চলে যাই। আরে দূর, দরজা বন্ধ করতে হবে না। কাল সকালে সবাই ভাববে কি করে ডাইনি রাত্রিবেলা ঘরের দরজা খুলে রেখে উধাও হয়ে গেছে। মুরালিকে নিয়ে সে এবার অন্ধকারে পা বাড়ালো। দে দে, ওকে আমি নিয়ে যাই বলে মুরালির কাছ থেকে কালিন্দীকে নিল সুমন। তারা তখন শ্মশানের দিকে যাত্রা আরম্ভ করেছে। তখন অনেক দূর থেকে কেঁদে উঠেছে একদল শেয়াল। ঝিঝির ডাক রাতের মাত্রা বাড়াচ্ছে। আজ অমাবস্যা। বুড়িটা প্রতি অমাবস্যার রাতে জেগে কি সব যেন করে, আর আজ তাকে নিয়ে সুমনরা ভেবেই সুমনের হাসি পেল। ভাই ভাই এসে গেছি, এবার যা করার তাড়াতাড়ি করে ফেল। বাড়িতে যদি কেউ জানতে পারে আমাকে মারবে কিন্তু। চুপ কর তো। মারবে? তুই কি কচি খোকা? নে ভালো করে মাটিটা কোপা। কালিন্দীকে মাটি চাপা দেওয়া হবে জ্যান্ত। মুরালি শ্মশানে নরম মাটি কোপাতে থাকলো। এই জায়গাটা ঠিক শ্মশান নয়, শ্মশানের উল্টো দিকের মাঠ। তবে এখান থেকে শ্মশানের চিতা ভালোই দেখা যায়। এখনো কি একটা চিতায় আগুন জ্বলছে। কেমন একটা চামড়া পোড়া গন্ধ বাতাসে। শ্মশানের কুকুরেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করছে, তবে একটাও মানুষ নেই কাছাকাছি। চিতায় আগুন রেখেই শ্মশান যাত্রীর দল ফিরে গেছে নাকি? এখন অনেক রাত হয়ে গেছে। ভালো করে কুপিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। সুমন এবার কোপানো মাটির ভিতরে ফেলে দিতে গেল কালিন্দীকে। কিন্তু এ কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, জিভে কথা আটকে যায় মুরলীর। পরিশ্রমে হেঁট হয়ে দাঁড়িয়ে এসে হাঁপাচ্ছিল। এবার সুমনের দিকে চোখ যেতেই আঁতকে ওঠে। বুড়িটা ভাই আমাকে শক্ত করে চিপে ধরেছে। ওকে আমি নামাতে পারছি না। আমি বলেছিলাম এই বুড়ি কিন্তু এত সহজে মরবে না। এবার কি হবে? হ্যাঁ, চুপ কর। তুই একটা চেলা কাঠ জোগাড় করতো, এই বুড়িটার মাথা ফাটিয়ে দি। কালিন্দী কোনো কথা বলছে না, শুধু শব্দ করে সুমনকে জড়িয়ে আছে, যেন সুমনের দম বন্ধ করে তাকে মেরে এখানেই পুঁতে দেবে।
তার জন্য কোপানো মাটির মধ্যেই গভীরে তাড়াতাড়ি সুমনের মাথা কাজ করলো। কোদালটা তুলে বলল, আরে এটাই তো আছে। তাই তো, কিন্তু কি করে সুমন কোদালটা নেবে? তার হাত দুটো তো পেঁচিয়ে ধরে রেখেছে কালিন্দির হাত দুটো। মার মার। আমি? হ্যাঁ তুই। এ আমায় ছাড়ছে না, তুই মার, তারপরে আমি একে দেখছি। মুরালি অনেক কষ্টে কোদাল তুলে একটা ঘা দিল কালিন্দির মাথায়। মাথাটা দুফাঁক হয়ে গেল, তবুও সুমনকে সে ছাড়ছে না। রক্তে ভেসে যাচ্ছে সুমনের শরীর। হ্যাঁ, কি আশ্চর্য, বুড়িটা আমাকে ছাড়ছে না কেন? এবার শুরু হলো আর এক কাণ্ড। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মুরলি এ আমায় টানছে। এবার কি হবে ভাই, এবার কি হবে বলতো? উঠোনের এক কোণে মায়ের কয়লা ভাঙা হাতুড়িটা আছে, ওটা নিয়ে আয়, একে মেরে গুড়িয়ে ছাতু করে দি। কোদালে হবে না। মুরালি এক ছুটে গ্রামের ভেতর দিকে চলল। মুরালির বুক টিপ টিপ করছে। ফিরে গিয়ে সুমনকে আর দেখতে পাবে তো? ডাইনি বুড়িটা সুমনকে অত শক্ত করে ধরে আছে কেন? 4-5 বার হোঁচট খেয়ে মুরালি অবশেষে হাতুড়ি পেল। তারপর আবার ছুটল। সুমন! মুরলি এ আমাকে ওই গর্তের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। ও বোধহয় আমায় মাটি চাপা দিতে চায়। তুই হাতুড়ি পেয়েছিস? হ্যাঁ, এই নে এই নে। সামনের দিকে ছুঁড়ে দিল হাতুড়িটা। সুমন অনেক কষ্টে কালিন্দির হাত থেকে ডান হাতটা ছাড়ালো। তারপর হাতুড়িটা দিয়ে এলোপাতাড়ি মারতে লাগলো কপালে। 1 বার 2 বার অসংখ্যবার ঘা দিতে দিতে কপাল বলে আর কিছু থাকলো না কালিন্দির। অবশেষে শিথিল হয়ে গেল তার হাত পা সব। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। সুমন উল্লাসে চেঁচিয়ে ওঠে। আর বোধহয় সেই চিৎকার শুনেই শ্মশান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাত জাগা 4 পেট দল ডেকে উঠল। আস্তে 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 উঠে আয় উপরে, হাতটা ধর আমার। মুরালির বাড়িয়ে দেওয়া হাতটা ধরে সুমন উঠে আসে। মাটির ভিতর হাতুড়ি, কোদাল আর মাথা গুড়িয়ে যাওয়া কালিন্দির অভিশপ্ত দেহটা পুঁতে খানিকক্ষণ জোরে জোরে শ্বাস নেয় সুমন আর মুরালি। তারপর অন্ধকার ফিকে হয়ে আসছে দেখে টনক নড়ে দুজনের। কেউ কোনো কথা না বলে দুজনে যে যার বাড়ি চলে যায়। আর তারপরের দিন থেকেই গ্রামে বিভীষিকার বাড়াবাড়ি। মুরালি সবসময় ভয়ে সিঁটিয়ে থাকে। খালি মনে হয় এক্ষুনি সেই কালিন্দি বুড়ি মাটির ভিতর থেকে উঠে এসে দাঁড়াবে সামনে, আর তারপর সুমনের মতোই তাকেও চেপে ধরবে মেরে ফেলার জন্যে। ভয়ে খাওয়া ঘুম লাটে উঠেছে মুরালির। এরই মধ্যে সুমন জানালো আরেকটা কথা। সন্ধে হয়েছে সবে, বাড়ি বাড়ি শাঁখ বাজছে। এমন সময় সুমনের গলা পাওয়া গেল উঠোনে। লক্ষ্মী কাকি, মুরলি আছে? মুরালি বাইরে বেরিয়ে দেখলো মা তো প্রদীপ দেখাচ্ছে, এখন কথা বলবে না। বল কি হয়েছে? মুরলি, তোর সাথে একটু কথা আছে। হো, আয় তাহলে ঘরে আয়। সুমনকে নিয়ে মুরালি ঘরের ভিতর আসে। মুরালির একটা নিজের ঘর আছে। সুমনের খুব হিংসে হয় এই জন্য ওকে। একটা ঘরের জন্যই তো সুমন এত বড় একটা কাণ্ড করতে বাধ্য হলো। বস বস, এবার কি হয়েছে বলতো? দরজাটা বন্ধ করে দিয়ে আয়। গলার স্বরে আতঙ্ক আছে। মুরালি দরজা বন্ধ করে কাছে এলো। বড় বড় চোখ করে সুমন বলল, আজ দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কাল রাতে তো ঘুম হয়নি। আর ঘুমের ভিতরে কি দেখলাম জানিস? কি? উল্টো হয়ে ঝুলে আছে সেই ডাইনিটা। ওর কপালে রক্ত লেগে ও হাসছে আর বলছে, আমায় মেরে তুই বাঁচবি না রে, তোর সময় আর নেই। ভয়ে আমার ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুম থেকে উঠেও গলাটা শুনতে পাচ্ছিলাম। বাড়িতে আর টিকতে পারলাম না,
তাই তোর কাছে চলে এলাম। মুরালি সুমনের একটা হাত ধরে বলল, ভাই দেখ, আমি একটা জিনিস দেখেছি, তবে তবে স্বপ্নে নয় কিন্তু। কি? হাত ঠান্ডা হয়ে গেছে মুরালির। সুমন নিজের আরেকটা হাত দিয়ে তার হাত চেপে ধরে বলল, কি দেখেছিস? আমি দেখেছি আজ ভোরের দিকে। আমার মা বাবা তখনও ওঠেনি, বুঝলি। ওখান থেকে এসে আমি বাগানে গিয়েছিলাম। বাগান থেকে বেরোনোর সময় দেখি কে যেন একজন ওই বাজারটার ভিতর দিয়ে এগিয়ে আসছে, কিন্তু কিন্তু সে না ঠিক পায়ে হেঁটে আসছে না। মানে? অনেকটা অনেকটা হামাগুড়ি দিয়ে আসছে। আমি ঠিক বোঝাতে পারবো না তোকে, কিন্তু আমি দেখলাম তার দুদিকেই হাত আছে, পা নেই। সেই থেকে আমার খুব ভয় করছে। কি দেখলাম বলতো? হ্যাঁ? সুমন হাত ছাড়িয়ে দিয়ে বলল, জানি না, কিন্তু বুড়িটা কি তাহলে মরলো না? আরে দূর দূর, মরবে না মানে? হ্যাঁ, মরে গেছে আর মরেই হয়তো। এই সময় দরজায় ঘা দিল মুরালির মা লক্ষ্মী। ওরে মুরালি, সন্ধেবেলা দরজায় খিল দিলি কেন রে? দরজা খোল, ঘরে ধুনো দেখাবো যে। রাত বেশি বাড়ার আগেই সুমন মুরালির কাছ থেকে চলে এলো। না, খুব একটা সাহস সে আর দেখাতে পারছে না। যদিও পথ অল্পই, তবু তার মনে হলো অন্ধকারেই তার পিছন পিছন কেউ যেন আসছে। তবে দু পায়ে হেঁটে নয়, 4 হাতে বেয়ে। সেই থেকে সুমন বাড়ির বাইরে আর বেরোলো না। মুরালিও সন্ধ্যের পর আর বাইরে বেরোয় না, কিন্তু আজ একেবারে মাঝরাতে তাকে বেরোতে হয়েছে সুমনের কথা ফেলতে না পেরে। এতক্ষণে মুরালি যখন সুমনের বাবা কানাইকে নিয়ে গ্রামবাসীরা যখন ছুটে এলো, তখন আর মাটির উপর সুমনকে দেখা যাচ্ছে না। ওই, তুই যে বললি এই দিকে এসেছে, আরে কোথায় গেল? বলল কানাই। মুরালি আঙুল দেখিয়ে একটা দিকে দেখালো। ওখানে? আরে ওখানে তো কিছুই নেই রে। মুরালি সেখানেই দাঁতে দাঁত চেপে চিত হয়ে পড়ল। এ বাবা, এর আবার কি হলো? আরে কি আশ্চর্য ব্যাপার রে! আরে একটু জল আনো গো, কেউ একটু জল আনো। মুরালির বাবা মাও খবর পেয়ে এসেছে। এখন সবাই ব্যস্ত মুরালিকে নিয়ে, কিন্তু কানাই বারবার একটাই প্রশ্ন করছে, এই মুরালি, আমার সুমন কোথায় রে? তুই ওই মাটির দিকটা দেখালি কেন? ওখানে তো কিছু নেই রে। আমার সুমন কোথায় বল না। মুরালির জ্ঞান এসেও আবার চলে গেল। রাত ক্রমশই বাড়ছে। শ্মশানঘাটের মাঠের বাতাস এখন মানুষের নিঃশ্বাসের ভারে ভারী। চামড়া পোড়ার আঁশটে গন্ধ ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। মানুষের কোলাহলের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূরে আর অনেক কাছে শেয়াল কুকুর নিজেদের ভাষায় মনোভাব বিনিময় করছে। কিন্তু সুমনের কি হলো তা কেউ জানে না। সবটুকুর সাক্ষী হয়ে নিঃশব্দে কান পেতে সব শুনছে শ্মশানঘাটের মাঠ।